দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, নিউ ইয়র্ক থেকে, যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আছেন মোহাম্মদ মালেক, সিইও, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, তিনিও আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন। আছেন ডক্টর শোয়েব সাইদ, কলামিস্ট ও কানাডায় নিযুক্ত কর্মরত অণুজীব বিজ্ঞানী। একই সঙ্গে ডাক্তার আনোয়ারুল ইকবাল, বাংলাদেশ থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রসূতি বিভাগ, আইসিডিডিআরবি। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা একটু আলোচনায় যেতে চাই, তার আগে দু একটি শিরোনাম দর্শকদের জানিয়ে আসতে চাই যে বিষয় নিয়ে মূলত আমরা এই মধ্যরাতের আয়োজনে আলোচনা করতে চাই। কাঁচামাল হাতে পেলেই 1.5 মাসেই ভ্যাকসিন উৎপাদন সম্ভব। সিনোফার্মের টিকা অনুমোদন, দেশে শনাক্ত কমলেও থামেনি মৃত্যু, ভারত জুড়ে এখনও হাহাকার। লকডাউনে অনেকটা স্বাভাবিক রাজধানীর সড়ক, গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তি কাটেনি ভারতে আটকে পড়াদের। এই দুটি মূল বিষয় আসলে আমরা করোনা পরিস্থিতি, টিকা, এই বিষয় নিয়ে মূলত আলোচনা করতে চাই। ডক্টর শোয়েব সাইদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর শোয়েব সাইদ, বাংলাদেশের বাস্তবতা দিয়ে একটু শুরু করি। বাংলাদেশের যেটি বাস্তবতা, বাংলাদেশের সব মিলিয়ে করোনার টিকা ভারত থেকে পাওয়া গিয়েছিল 1,02,00,000 ডোজ। তার মধ্যে মানে বৃহস্পতিবার পর্যন্ত 86 লাখ ডোজ দেওয়া শেষ। দ্বিতীয় ডোজ নেওয়া বাকি এখনও 30 লাখের। মানে এই জায়গাটাই যেটি আসলে আলোচনা হচ্ছে যে আপনার চীনের যে টিকা অনুমোদন করেছে সরকার, একই সঙ্গে রাশিয়ার যে টিকা, এই দুটি টিকার মধ্যে আসলে কোনো টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দিতে পারবে কিনা সেই বিষয় নিয়ে একরকম আলোচনা চলছে এবং বিশেষজ্ঞদের পরামর্শের অপেক্ষায় আসলে আছে। এই জায়গাটা একটু মানে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ডোজ হিসেবে নিয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে অন্য টিকা নেওয়া কতটা সমীচীন বলে আপনি মনে করেন, ডক্টর শোয়েব সাইদ? জি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটি অতি সম্প্রতি খুব বেশি করে আলোচিত হচ্ছে, কিন্তু এটি আলোচিত হচ্ছে হাইপোথেটিক্যালি। আমাদের সামনে এই বিষয়ে যে একটি টিকার 1 ডোজ আরেকটি টিকার অন্য ডোজ, এরকম কোনো তথ্য বা ট্রায়াল ভিত্তিক কোনো ডাটা আমাদের সামনে নেই, যার ফলে এখানে খুব কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। কিন্তু আপনি যদি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সঙ্গে তুলনা করেন, স্পুটনিকের ভ্যাকসিনে মিল আছে, দুইটা যে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, কিন্তু চাইনিজ যেটা ওইটা তো একটু ইনঅ্যাক্টিভ ভাইরাসের আপনার ভ্যাকসিন। ফলে যদি এটা কখনো হয় বা আপনার আরো যত সামনে যাবে তখন আরো তথ্যপত্র আসবে, এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে এটি আলোচনা হচ্ছে। যদি কোনো তথ্যপত্র আমাদের সামনে হাজির হয় তখন আমরা বলতে পারবো সেই ক্ষেত্রে ম্যাচিংটা হবে ভাইরাল ভেক্টরের সঙ্গে ভাইরাল ভেক্টরের। সেক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার সাথে স্পুটনিকের ম্যাচিং হওয়ার সম্ভাবনা বেশি। তো এই মুহূর্তে আপনার কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না, যেহেতু কোনো তথ্য উপাত্ত আমাদের নেই। গবেষণার ফলাফল আসার জন্য অপেক্ষা করতে হবে। গবেষণার ফলাফল নেই এবং উন্নত দেশের রেগুলেটরি এজেন্সিগুলোর একটা গাইডলাইন থাকবে, তারা হয়তো দেবে যদি থাকে। যদি না থাকে তাহলে হয়তো এটা দেওয়া নাও সম্ভব হতে পারে। কানাডার অবস্থা একটু বলবেন, কানাডার টিকা কার্যক্রম আসলে কোন পর্যায়ে এখন? এই যে কানাডাতে এখন মাঝখানে আপনি জানেন যে কানাডা তো পৃথিবীতে সবচেয়ে বেশি টিকা তারা চুক্তি করে রেখেছিল। তাদের 3,76,00,000 জনসংখ্যার জন্য 42 কোটি টিকা তারা চুক্তি করে রেখেছিল। কিন্তু আপনার এই যে গ্লোবাল টিকার তো গ্লোবালাইজেশনটা হয়নি, যেটা হচ্ছে টিকার ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, যার ফলে আমেরিকা এবং ইউরোপের কাছ থেকে খুব একটা সদয় আচরণ পায়নি কানাডা। কিন্তু এখন পাচ্ছে অ্যাস্ট্রাজেনেকার কিছু ভ্যাকসিন তারা আমেরিকা দিয়েছে, কিন্তু কানাডা এখন খুব জোর আপনার গতিতে তাদের ভ্যাকসিনেশন চলছে। অলরেডি 33% তাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং তাদের টার্গেট হচ্ছে জুন নাগাদ তাদের একটি ডোজ করে সবাইকে আপনার দিয়ে দেওয়া। ফলে কানাডাতে পরিস্থিতি আপনার ইমপ্রুভ হচ্ছে, যদিও এখন আগের চেয়ে অনেক খারাপ পরিস্থিতি। তার মধ্যে এটি আবার বিশেষ করে কুবেক, আমি থাকি মন্ট্রিয়ালে, ওখানে আপনার আস্তে আস্তে পরিস্থিতি একটু ভালো হচ্ছে। ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন যত দ্রুত গতিতে এগিয়ে যাবে পরিস্থিতি ততই আপনার ইমপ্রুভ করবে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমরা একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, যুক্তরাষ্ট্রের খবর একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি নিউ ইয়র্কে আছেন। মানে টিকাদান কর্মসূচির টিকাদান কোন পর্যায়ে আছে, আর টিকাদানের ফলে আসলে জীবনযাত্রার জায়গাটায় কোন রকম স্বাভাবিকতা আসতে শুরু করেছে কিনা? নিউ ইয়র্কের পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সারা যুক্তরাষ্ট্রে বলতে গেলে 50%-এর বেশি লোক, সব মানে জনসংখ্যার অর্ধেকের বেশি লোককে কমপক্ষে একটি ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে এবং দ্বিতীয় ডোজ অনেক মানে এর ভিতরে বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বিতীয় ডোজে পেয়ে গেছেন।
জুন মাসের ভিতরে পুরো জনসংখ্যা যারা নিতে আগ্রহী না তারা বাদে পুরো জনসংখ্যা মানে ভ্যাকসিন পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিন ভ্যাকসিন দেওয়ার হার কিছু কমেছে, এর কারণ হচ্ছে অনেক লোক অনাগ্রহী। আর কোন কোন স্টেট যেগুলা ট্রাম্প কান্ট্রি বলা হয়, যেখানে ট্রাম্পের ঘোরতর সমর্থক যারা, তারা আবার টিকার ব্যাপারে একটু উদাসীন। আবার মানে এই দেশের যে ধর্মানুশ্রয়ী চার্চের খুব শক্তিশালী ফলোয়ার যারা, তারা আবার মনে করেন ধর্ম তাদেরকে রক্ষা করবে, এই ধরনের একটা অন্ধবিশ্বাসও কারো কারো ভিতরে আছে। তো মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে জুনের ভিতরে যারা আগ্রহী তাদের দেওয়া শেষ হয়ে যাবে। এই কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেট বাদ দিয়ে সারা দেশেই মানে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এমনকি দ্বিতীয় ঢেউ অনেকাংশে অনেক জায়গায় অনেকটা কন্টেইন করেছে। নিউ ইয়র্ক স্টেট যেখানে প্রথম ঢেউ ভয়ঙ্কর ভাবে গত বছর একেবারে কাবু করে দিয়েছিল, সেই ক্ষেত্রে এখানে প্রচুর উন্নতি হয়েছে। মানে রেস্টুরেন্ট ইত্যাদি অনেকাংশে খুলে দেওয়া হয়েছে, ভেতরে ডাইনিং, রেস্টুরেন্টের ভিতরে বসে খাওয়া দাওয়া করা, কফি পান করা ইত্যাদি সীমিত পরিমাণে দূরত্ব বজায় রেখে 50% 40% ক্যাপাসিটিতে চালু করে দেওয়া হয়েছে। বিচগুলোতে জনসংখ্যাকে অ্যালাউ করা হচ্ছে, আরো বেশি শিথিল করা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব ক্ষেত্রে উন্নতি হচ্ছে, কিন্তু ভারতের যে দ্বিতীয় ঢেউ, এটা দেখে যুক্তরাষ্ট্র একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানে এই ভাইরাস তো আর বর্ডার মানে না, এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেয়, ফলে সারা বিশ্ব এখন ঝুঁকির সামনে আছে। দ্বিতীয় তৃতীয় ঢেউ আবার এসে পূর্ণা সর্বনাশ ঘটায়। যুক্তরাষ্ট্র অবশ্য দ্বিতীয় ঢেউ কিছুটা ইউরোপ থেকে, ব্রিটেন থেকে, কিছুটা সাউথ আফ্রিকান মিউট্যান্ট এবং কিছুটা ব্রাজিলিয়ান মিউট্যান্ট এগুলো এসেছিল, তবে তারা সেগুলা অনেকাংশে দমন করতে সক্ষম হয়েছে, বিশেষত টিকার কারণে। যেটা সাইদ সাহেব বললেন মন্ট্রিয়ালের কথা বা কানাডার কথা, ওই টিকা যত বেশি হবে, বেশ অধিকাংশ ক্ষেত্রে টিকা লোককে রক্ষা করতে পারবে। জি, অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আসবো আপনার কাছে আবারও। আমরা একটু ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে আসতে চাই। ডাক্তার আনোয়ারুল ইকবাল, বাংলাদেশের বাস্তবতা তো আপনি জানেন, প্রতিদিনই পর্যবেক্ষণ করছেন। টিকার জায়গাটা দিয়ে একটু শুরু করি। টিকার জায়গাটাই তো এখন যেটি আসলে, যেহেতু ভারতের থেকে কবে টিকা আসবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত না সেরাম ইনস্টিটিউট থেকে, সেজন্য রাশিয়া এবং চীনের দুটি ভ্যাকসিন অনুমোদন করা হয়েছে। সেই জায়গাটাই কতটা আশার আলো আপনি দেখছেন? কত দ্রুত আমরা আসলে টিকা পাবো বলে আপনি মনে করেন একজন চিকিৎসক হিসেবে? জি, ধন্যবাদ এবং নিউজ 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে আমি একটু সাইদ ভাইয়ের সাথে একটু অ্যাড করে দেই। আসলে দেখেন, আমরা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এক টিকা আরেক টিকা দিতে পারবেন কিনা, ইয়েস, আমাদের এই মুহূর্তে তথ্যপাত্র নেই, বাট কয়েকটা দেশের নাম আমি বলে দিচ্ছি। নরওয়ে, বাহরাইন, সৌদি আরবিয়া, এরা কিন্তু ট্রায়াল বেসিসে অলরেডি, বিশেষ করে আপনার নরওয়ে, এরা কিন্তু আপনার প্রথম ডোজটা অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজটা ফাইজার দিতে চাচ্ছে, ঠিক আছে? এবং আপনার বাহরাইন এবং সৌদি আরবিয়া, তারা প্রথম ডোজটা অ্যাস্ট্রাজেনেকা, সেকেন্ড ডোজটা স্পুটনিক দিতে চাচ্ছে। আমি একটু বুঝিয়ে বলি, আর একটু সাইদ ভাই বলেছেন, তারপরে আমি বলছি। যেমন অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক এবং জনসন এন্ড জনসন, এই তিনটা কোম্পানির টেকনোলজি কিন্তু সেম, ঠিক আছে? এটা হলো রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলে, আমি ডিপে নিচ্ছি না। এরপরে আসেন আপনি ফাইজার এবং মডার্না, এরা দুটো কিন্তু এমআরএনএ ভ্যাকসিন, ঠিক আছে? এবং আপনার চাইনিজ যে ভ্যাকসিন গুলো, সেগুলো হলো কিল বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এখন যেটা আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা, দেখেন আমরা তো আসলে বিভিন্ন দেশের ফিল্ড ট্রায়ালের উপর বেস করেই তো কথা বলবো, তাই না? এখনো কোন দেশ কিন্তু দুটো ভ্যাকসিন আলাদা আলাদা দেয়নি, কিন্তু দিলে যে খুব ক্ষতি হবে তাও কিন্তু না, ঠিক আছে? যে কারণে কয়েকটা দেশ কিন্তু আপনার এই ট্রায়ালে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এই গেল আপনার একটা প্রশ্ন। দুই নম্বর, আপনি যেটি নরওয়ে বাহরাইনের কথা বলছেন, সেটি কি ট্রায়াল চলছে নাকি মানে একেবারে দেয়া হচ্ছে এটি? না, ট্রায়াল চলছে, কারণ ট্রায়াল না দিয়ে তো আপনি করে বলে দিতে পারবেন না, কারণ হিউম্যান বিং তো আর গিনিপিগ কিংবা হ্যামস্টার না। আপনার অবশ্যই ট্রায়াল করে তারপরে বলতে হবে, আদারওয়াইজ সায়েন্টিফিক হবে না, এই একটা। এবং আমার যেটুকু পারসেপশন, মানে আমি মানে অ্যাজ আ ডাক্তার হিসাবে যেটুকু বলতে পারি, যদি আপনার একই আপনার টেকনোলজির হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এটা টুডে টুমরো চলে আসবে, আপনি দেখবেন। তার মানে বাংলাদেশের জন্য আসলে রাশিয়ার যে স্পুটনিক ভি, সেটির সম্ভাবনা আছে, এই যে অ্যাস্ট্রাজেনেকার পরে দ্বিতীয় ডোজ নিয়ে। আর একটা জিনিস বলি আমি, আমাদের এত আতঙ্ক হওয়ার কথা ছিল না। যেমন কিছু একটা শব্দ আছে, সেটাকে বলে কাস্টমাইজ। আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, এটা 4th উইক, মানে আপনার 12 সপ্তাহ সময় দিলে আরো
ভালো এফেক্টিভনেস হয়। আমাদের যখন একটু শর্টেজ পড়েছে, কারণ ভারতের এই অবস্থা হবে এটা আমরা কেউই জানতাম না, তাই না? এবং ভারত কিন্তু দেখেন আপনাকে কিন্তু অ্যাজ এ গিফট 32 লক্ষ ভ্যাকসিন কিন্তু এমনি দিয়েছে। এই দেখেন 26শে মার্চ যখন মোদী নিজে আসছেন, উনিও কিন্তু 12 লক্ষ ভ্যাকসিন আপনাকে গিফট দিয়েছে। সুতরাং তাদের অবস্থা এখন যেই অবস্থা, সেই হিসাবে হয়তোবা কিছু ভ্যাকসিনের শর্টেজ হবে। কিন্তু আমি যেটা বলছি, যদি আপনি এই যে দ্বিতীয় ডোজ যেটা, সেটা যদি একটা ব্যাপার আছে কিন্তু আবার সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি, ভ্যাকসিনের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে, সেটা কিন্তু খুব বেশি থাকে না। সেটা যদি এমন হতো যে আমরা যদি এই দ্বিতীয় ডোজটা সবাই আরো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পিছিয়ে দিতাম, তাহলে কিন্তু অন্য ভ্যাকসিন চলে আসবে। আমি একটা কথা বলি, এই যে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু আপনার অ্যাস্ট্রাজেনেকাকে সু করেছে, কারণ তারা টাইমলি ভ্যাকসিন পায়নি, প্রচুর টাকা দিয়েও কিন্তু পায়নি। আমরাও তো বলেছি যে আমরা টাকা দিয়েছি, আমরা চাচ্ছি, তার থেকে ট্রিপল পরিমাণে টাকা কিন্তু ওনারা দিয়েছে। এবং তাতে হবে কি জানেন, অ্যাস্ট্রাজেনেকার অনেক ভ্যাকসিন একটা সময় রয়ে যাবে। আপনি জুন জুলাই পর্যন্ত ওয়েট করেন, দেখবেন অ্যাস্ট্রাজেনেকার অনেক ভ্যাকসিন উদ্বৃত্ত থেকে যাবে। এখন আপনি আসেন আমাদের যে প্রশ্নটা করলেন, আমাদের দেশে কিন্তু দুই ধরনের ভাবে এইটা, এই যে কিছু কিছু দেশ কিন্তু দেখে শিখে, কিছু কিছু দেশ থেকে শিখে। আমরা থেকে শিখছি। এই যে ধরেন অ্যাস্ট্রাজেনেকার কার্যক্রম চলছিল, খুব ভালোভাবেই চলছিল, কিন্তু ওই সময় যদি আমরা অন্যান্য রিসোর্স গুলো দেখতাম, এই যে এখন যেটা দেখা হচ্ছে, সেই জিনিসগুলো আগে করলে আরো ভালো হতো। এবং আমি মনে করি আমাদের দেশের জন্য আরেকটা যেটা বড় প্রবলেম, একটা বিরাট গোষ্ঠী, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, আমাদের বিরাট একটা গোষ্ঠী কিন্তু ভ্যাকসিন দিতে চায় না। তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে রাদার দেন আপনার আগে ভ্যাকসিন আনার থেকে। এই কারণে বলছি যে আমাদের প্রান্তিক জনগণ, আপনি যখন প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু করলেন, যখন আমাদের এইজ বারটা 55 ছিল, তখন কিন্তু তেমন সারা পড়েনি। যখনই আপনি এটা 40-এর ঘরে নিয়ে আসছেন, তখন কিন্তু শুধু শহর মফস্বলের লোকজনই কিন্তু আমরা দিয়েছি। আমরা কিন্তু মাত্র 4% ভ্যাকসিনেটেড হয়েছি, অনলি 4। অন্যান্য দেশের কথা আপনি শুনছিলেন, কেউ 33%, কেউ 50%, আমরা কিন্তু মাত্র 4%। সুতরাং আমাদের ওই জায়গায় বেশি এমফাসিস দিতে হবে, যেখানে ভ্যাকসিন দেওয়া উদ্বুদ্ধ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ারুল ইকবাল। আসবো আপনার কাছে আবারও। মোহাম্মদ মালেক আসতে চাই। মোহাম্মদ মালেক, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। ওকে, মোহাম্মদ মালেক, জি জি শুনতে পাচ্ছি। আমি একটু জানতে চাই যে টিকা দেওয়ার কার্যক্রমের ফলাফল হিসেবে কি, মানে জীবনযাত্রা কতটা স্বাভাবিক হচ্ছে নিউ ইয়র্কে, একই সঙ্গে মানুষ স্বাস্থ্যবিধির টিকা নেওয়ার পরে কতটা মানছে? জি, ধন্যবাদ। দেখুন, এই গত 1 বছর আগের কথা বলছি, মার্চ এপ্রিল, যখন নিউ ইয়র্কে ভয়াবহ মহামারীর, প্রতিদিন এভারেজে 800 থেকে 1000 লোক মারা যাচ্ছিল শুধু নিউ ইয়র্ক স্টেটে। সে একটা দুর্বিষহ অবস্থা তখন বিরাজ করছিল নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক, দ্য সিটি নেভার স্লিপস, একটা আতঙ্ক এবং মৃতপরিতে পরিণত হয়েছে। তো আজকের এই ঠিক 1 বছর পরে এই মার্চ এপ্রিলের বাস্তবতায় যদি তখন কেউ নিউ ইয়র্কে না থেকে থাকে, তারা কিন্তু ভাবতেও পারবে না যে এরকম একটা দুর্যোগ নিউ ইয়র্কে এসেছিল। তো এই যে উন্নতিটা, আজকে দেখেন সবকিছু খুলে গেছে, যেমন মাহমুদুল্লাহ ভাই বলছিলেন, আমরা অফিস করছি, কাজ করছি, সমস্ত ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট চলছে, দোকানপাট খুলে গেছে, রেস্টুরেন্টও সীমিত আসন নিয়ে চলছে। মোটামুটি একটা নর্মাল লাইফ আমরা একটা নিউ ইয়র্কে দেখতে পাচ্ছি। আর যে আতঙ্ক সেটি নেই। আর যে দ্বিতীয় সম্ভাবনা ছিল, সেটিও কিন্তু নিউ ইয়র্কে তেমন। মোহাম্মদ মালিক, মানুষজন কি আসলে মাস্ক এখন ব্যবহার করছে, মানে সবাই কি মাস্ক ব্যবহার করছে, মানে সেই জায়গাটাই সচেতনতার জায়গাটা একটু বলবেন, কারণ বাংলাদেশের অবস্থা তো আপনি জানেন, টিকা না নিয়েও মানুষ মাস্ক ব্যবহার করতে চাচ্ছে না আসলে। জি, কিন্তু আমাদের এখানে যেটি হলো, সেটি হলো যে আমরা যে সিডিসি গাইডলাইন্সটা, এটা এখানকার মানুষ একেবারে টু দ্য পয়েন্টে পালন করছে। যেমন মাস্ক এবং সবাই করছে এটি। এই যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এখন, মোটামুটি স্বাভাবিক অবস্থা, এরপরে কিন্তু আমরা প্রত্যেকে মাস্ক পরছি, সোশ্যাল ডিস্টেন্সিং থাকছে, এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো বলা আছে সিডিসি থেকে, সমস্ত গাইডলাইন কিন্তু ফলো করা হচ্ছে প্রত্যেকটা বিজনেসে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, এবং প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে এই নিয়মগুলো মানছে, যে কারণেই কিন্তু এই অবস্থার উন্নতি হয়েছে। আরেকটি জিনিস, যেটা ভ্যাকসিনেশন, নিউ ইয়র্কে কিন্তু ভ্যাকসিনেশন, যদিও আমেরিকাতে, পুরো আমেরিকাতে 30% ফুললি ভ্যাকসিনেটেড, কিন্তু নিউ ইয়র্কে কিন্তু মোর দ্যান 50% লোক ফুললি ভ্যাকসিনেটেড, এবং 70%-এর উপর কিন্তু 1 ডোজ হয়ে গেছে নিউ ইয়র্কে। তো
তো সেই জন্যই এই যে টিকা নেওয়া, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এটি যে কত কাজে আসে সেটি আমরা থেকে বুঝতে পারছি। আরেকটা জিনিস আমরা গত 2 দিন আগে দেখেছি, সিডিসি একটি নতুন গাইডলাইন দিয়েছে, যারা ডাবল অর্থাৎ ফুললি ভ্যাকসিনেটেড তারা কিন্তু মাস্ক ছাড়াও বাইরে যেতে পারবে, বা ছোটখাটো যেটা গ্যাদারিং সেখানে তারা মাস্ক ছাড়া উপস্থিত থাকতে পারবে। তারপরেও কিন্তু আমরা যারা ডাবল ভ্যাকসিনেটেড তারা কিন্তু মাস্ক পরিধান করছি, আমরা কিন্তু নিয়ম মেনে চলছি, যদিও সিডিসি থেকে বলা হয়েছে আমরা মাস্ক ছাড়াও বাইরে যেতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা ফলো এই যে মেনে চলার বিষয়টি, জি, মানুষের সচেতনতা অনেক বেশি জরুরি। আমরা আসবো আপনার কাছে আবারও, মোহাম্মদ মালিক। আমরা আবারও একটু যেতে চাই ডক্টর শোয়েব সাইদ আপনার কাছে। ডক্টর শোয়েব সাইদ, বাংলাদেশের অবস্থা তো আপনি এখন থেকে পর্যবেক্ষণ করছেন। শুরু থেকে আমরা যেমনটা দেখেছি যে সরকার অনেক বেশি নিয়ম নীতি শুরু থেকে কাগজে কলমে ছিল, বাস্তবায়নটা খুব বেশি চোখে পড়েনি। এবং যেই একটা লাইন ডাক্তার আনোয়ারুল কবির ইকবাল বলেছেন যে ঠেকে শিখা, বাংলাদেশ আসলেই ঠেকেই বা কতটা শিখছে বলে আপনার মনে হয়? বিশেষ করে টিকার বাস্তবতা একটু মাথায় নিয়ে বলবেন, কারণ বাংলাদেশেও তো আসলে টিকা উৎপাদনের সক্ষমতা ছিল, আছে, সেই জায়গায় একটু মাথায় নিয়ে বলবেন আমরা আসলেই ঠেকেই বা কতটা শিখতে পারছি। জি, ধন্যবাদ। আমি ডক্টর আনোয়ার ইকবাল ভাইয়ের সঙ্গে আমার দ্বিমত পোষণ করছি না যে আমরা ঠেকে শিখছি, কিন্তু ঠেকে শেখাটা হচ্ছে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা যেভাবে শিখছেন, সাধারণ জনগণ কিন্তু ওইভাবে শিখছে না, বা আমাদের যারা নীতি নির্ধারকরা তারাও ওইভাবে আপনার শিখছে না। আমরা ঠেকে শিখি এমন অবস্থায় শিখি যখন এটা আরো আগে হলে ভালো হতো। যেমন ডক্টর আনোয়ার ইকবাল ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যে আমরা যখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল, আমি ধরেন ভ্যাকসিন জাতীয়তাবাদের কথা বলবো, কিন্তু ভারতের পক্ষে তো এটি সিদ্ধান্ত, তার পক্ষে তো এটি সঠিক সিদ্ধান্ত যে তার এই কঠিন অবস্থায় সে ভ্যাকসিন কাউকে দেবে না, যে এটা তো প্রত্যেক দেশই তাই করবে। সুতরাং ভারত যেটা করেছে এরকম একটা পরিস্থিতি হতে পারে এরকম ধারণা তো থাকা উচিত ছিল। সেই ক্ষেত্রে আমরা আজকে যে চীনকে উন্মুক্ত করছি বা স্পুটনিককে উন্মুক্ত করছি, সেই সিদ্ধান্তগুলো আগে আমরা কেন নিলাম না? সেই ধরনের থেকে শেখার সঙ্গে আমি আসলে পরিষ্কার দ্বিমত পোষণ করি। তার ফলে আগেই আসলে সিদ্ধান্তগুলো একটু প্র্যাগমেটিক সিদ্ধান্তগুলো হওয়া উচিত ছিল। যেমন ধরেন চীনের অনেকগুলো ভ্যাকসিন আছে, যে IMBCM, চীনের বায়োলজিক্যাল ইনস্টিটিউট, তাদের কিছু ভ্যাকসিন আছে যেগুলো অনুমোদনের জন্য পড়ে আছে, অনেক কিছু আমাদের দেশে অনুমোদনের জন্য পড়ে আছে, এবং এগুলা আপনার ব্যুরোক্রেটিক রেড টেপের সময় তো এখন না, এখন ইমার্জেন্সির সময়। দেখা যাচ্ছে অনেক কিছু আটকে রাখা হয়েছে যেগুলো আটকে রাখা উচিত ছিল না, এবং আজকে স্পুটনিকের ভ্যাকসিন এবং সিনোফার্মের ভ্যাকসিন অনেক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল। যাক, এখন যেহেতু এসেছে ধন্যবাদ দেই, আমি সমালোচনা করছি না, কিন্তু আপনার ঠেকে শেখার কথা যদি বলি তাহলে আপনারা বাংলাদেশে, আমি যেটি আর্টিকেল লিখেও আমি বলেছি, বাংলাদেশে লকডাউন যেটা হচ্ছে সেটি আসলে একটা ফর্মাল লকডাউন, সরকার কে দিতে হচ্ছে বলে দিচ্ছে, সেই লকডাউনকে মানছে না। আমি বারবারই বলছি, বাংলাদেশে আমি জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার উদাহরণ দিয়েও আমি অনেকগুলো টক শোতে বলেছি যে বাংলাদেশের জন্য উপযুক্ত হচ্ছে কঠোর বিধিনিষেধের মাধ্যমে স্বাস্থ্যবিধিটাকে মানানো। লকডাউনটা যে দেশে 2 কোটি লোক দিনে আপনার রোজগার করে দিনে খায়, তাদের জন্য লকডাউন খুব কঠিন একটি বিষয়, এবং ওইভাবে কার্যকর হচ্ছেও না। মাঝখান থেকে অফিসের লোকজন যাচ্ছে না, সেটা সমস্যা হচ্ছে। বরং স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা আমাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করি এবং ভ্যাকসিনেশনটা একই সাথে চলে, তাহলে এটা আমাদেরকে অনেক অনেক বেশি মানে উপকার দেবে। সুতরাং লকডাউন যেটা হচ্ছে, আমি আসলে এটা দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার পক্ষপাতী না, কারণ এটা থেকে খুব বেশি ফায়দা আপনি পাবেন না, টেম্পোরারি কিছু হয়তো পাবেন। অনেক ধন্যবাদ। ডাক্তার আনোয়ারুল ইকবাল, একটা বিষয় একটু স্পষ্ট করবেন। একটি হচ্ছে যে আজকে যেটি ওষুধ প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনার যদি আমরা আসলে কাঁচামাল পাই মানে আপনার ভ্যাকসিনের, সেক্ষেত্রে 1-1.5 মাসের মধ্যে টিকা উৎপাদন সম্ভব, আর যদি টেকনোলজি হস্তান্তর হয় সেক্ষেত্রে 6 মাস লাগবে। এই দুটির একটু পার্থক্যের জায়গাটা একটু জানতে চাই, মানে দর্শকদের মানে পক্ষ থেকে আমি জানতে চাই। আমি বলি, আসলে একটাকে বলে আপনি বাল্ক নিয়ে আসলেন, এখানে আপনি ফিনিশিং দিলেন, সেটাই 1.5 মাসে সম্ভব। এটাকে বলে হলো ফিল ফিনিশ, ঠিক আছে? এটার থেকে বরঞ্চ ভালো আপনি যদি ফর্মুলাটা নিয়ে আসেন, যেমন ধরেন কোকা-কোলা কিন্তু সব দেশেই তৈরি হয়, সেই ফর্মুলাটা যদি আপনাকে দেয়, আপনি কিন্তু একটু সময় নিয়ে করলো, কারণ কি আপনি দেখেন সবসময় কিন্তু পার্মানেন্ট জিনিস ভালো রাদার দেন টেম্পোরারি, ঠিক আছে? আমরা তো এখন স্পুটনিক থেকেও টিকা পাবো, চীন থেকেও টিকা পাবো, সেখান থেকে আবার কিন্তু কোভ্যাক্স থেকেও কিন্তু টিকা পাবো, শুধু 1 মাসের এদিক ওদিক, কিন্তু ভালো অ্যামাউন্ট অফ টিকা কিন্তু আসবে। তো সুতরাং আমাদের কিন্তু কয়েকটা যে কোম্পানি আছে, নাম ধরেই বলে দিচ্ছি, যেমন ভ্যাকসিনকো, যেমন ইনসেপ্টা, যেমন স্কোয়ার, দে আর মোর
ক্যাপেবল দেন এনি আদার কান্ট্রিজ, অনেক কান্ট্রিজ এর মতো কিন্তু তারা আপনার তৈরি করতে পারবে। সুতরাং সেই ফর্মুলা নিয়ে এসে যদি এখানেই তৈরি করে, এক সময় দেখবেন যে বাংলাদেশ থেকেও কিন্তু এক্সপোর্ট হচ্ছে। আমি একটা কথা বলি, এই যে করোনা, এটা কিন্তু সহসা যাবে না, যে যাই বলুক। এটা ওই ফ্লু শটের মতো দেখবেন আপনার এই ভ্যাকসিন গুলো কিন্তু প্রত্যেক বছরই দেওয়া লাগছে। এটা হলো আমার পারসেপশন, দেখা যাক কি দাঁড়ায়। এবং আমি আরেকটু কথা বলি, আমাদের সাইদ ভাই তো আপনার বড় বড় দেশের নাম বললেন, যেমন অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, এই তো আপনি এত দূর যাবেন না, আমার দেশের কাছাকাছি দেখেন, শ্রীলঙ্কা দেখেন, আপনি ভিয়েতনাম দেখেন, আপনি আপনার ভুটান দেখেন। কি জানেন তো, এইসব ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিউরেশন। কিছু না, দুইটা জিনিস যদি আপনি ঠিক মতো করতেন, উনি ঠিকই বলেছেন যে লকডাউন আসলে কোনো পার্মানেন্ট সলিউশন না। বাট আপনি দেখবেন কানাডা, আমেরিকা এবং ইউরোপ ধরা খেয়েছে তখন যারা নিউ নরমাল করতে গেছিল। ঠিক আছে, নিউ নরমাল বললে কোনো শব্দ হতে পারে না। আপনি করোনার সাথে সন্ধি করে আপনি বিচ টিচ পর্যন্ত খুলে দিয়েছিলেন, সেই কারণেই কিন্তু ওনাদের ওই রকম বেড়েছিল। আমাদের এখানে যেটা করা উচিত ছিল, আমি বারবার বলেছি, যেহেতু আমরা ইমপ্লিমেন্টেশনে জায়গায় নেই, আমি এই পর্যন্ত 1 বছরের উপরে যে টকশো গুলো করেছি, বারবার বলেছি দুটা ইস্যু। একটা হলো আপনি বাধ্যতামূলক মাস্কটা পরান, আর 2 নম্বর হচ্ছে আপনি কোয়ারেন্টাইন। যেটা দেখেন, আমাদের এখন লজ্জা পাওয়া উচিত, আমরা কিছুদিন আগেও কতগুলো দেশের সাথে ফ্লাইট বন্ধ করিনি, কি জীবিকার প্রয়োজন, এখন সেই দেশই তো আপনার সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাহলে এখন যেটা ভালো সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, একটা হলো ভ্যাকসিনের এই উদ্যোগটা, দ্বিতীয় যে ভারতের সাথে যে বর্ডারটা, দেখবেন আমাদের বর্ডারটা কিন্তু পোরাস, অনেক বড় বর্ডার, তাই না? এইখান থেকে যদি মানুষজন 14 দিনের মতো 14 দিন কোয়ারেন্টাইন দিতেই হবে। শোনেন, সায়েন্স কিন্তু কোনো আপনার যুক্তিতর্ক মানবে না। আপনি সায়েন্সের ব্যত্যয় করবেন, আপনি এফেক্টেড হবেন। এবং ভারতে যেহেতু এত বড় একটা এফেক্ট, আমি একটা তথ্য দিই আপনাকে, স্প্যানিশ ফ্লুতে আমরা জানি যে 5 কোটি মানুষ মারা গেছে, তার 1/3 কিন্তু মারা গেছে ভারতে, এবং সেটা মারা গেছে কিন্তু দ্বিতীয় ঢেউতে। ঠিক আছে, সুতরাং উই শুড বি ভেরি কেয়ারফুল। এবং আমাদের দেশে যে থার্ড ঢেউ আসবে না, সেটা কিভাবে করবেন? এই যে দেখেন আমেরিকার মানুষজন, এই যে সিডিসি যদিও বলেছে, আমি ওখানে একটু ভুল বলছি, সিডিসির এটা বলা উচিত হয়নি। কারণ কি, যারা ভ্যাকসিনেটেড এবং দেমসেলফ আপনি খুলতে পারেন মাস্ক, কিন্তু আপনি মাস্ক ডোজ 2টা কমপ্লিট হলে খুলে বেড়াতে পারবেন তা কিন্তু না, সেটা আমাদের দেশে বুঝতেই পারবে না। কিন্তু আমাদের দেশে বলেন তো, এই যে চাঁদনি চক কিংবা আপনার গাউসিয়া মার্কেট যখন খোলা আছে, এখানে ভিড়ের পর ভিড়, মানে এত কাছাকাছি ভিড়, আপনি এইটার সাথে কিভাবে আমেরিকা কিংবা কানাডা কিংবা ওনাদের রুলস এর সাথে তো ইয়ে করবেন? আপনি একটা খেয়াল করেন, কানাডা এবং আমেরিকা ওনারা তো আছেন, ওনারা যদি ল ব্রেক করে কি পরিমাণ তাদেরকে আপনার ফাইন দিতে হয়, আপনি একটু জিজ্ঞেস করে নেন। সেখানে আমাদের দেশে আমরা যদি মাস্কটা ঠিক মতো পরাতে পারি, ঠিক আছে, এবং আমাদের যেটা মেইন ইস্যু, এই ভ্যাকসিনের থেকেও মোর ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের জন্য কিন্তু এখন অক্সিজেন প্ল্যান্টটা বসানোর দরকার। আমরা আইসিইউ করি ঠিকই, আমাদের মেইন যেটা দরকার প্রি আইসিইউ, যেটা হলো অক্সিজেন সিলিন্ডার এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা। এই কয়টা জিনিস যদি আমরা ঠিক মতো পাই, আমরা অনেক জীবন বাঁচাতে পারি। অনেক ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে। সৈয়দ মাহমুদুল্লাহ, যেটা আসলে বলছিলেন, বাংলাদেশে তো আসলে মানুষ আসলে সরকার নিয়ম মানাতেও পারছে না, আবার দেখা গেল কাগজে কলমে সব নিয়মই থাকছে। যুক্তরাষ্ট্রের বাস্তবতা একটু বলবেন, মানুষ আসলে কতটা সহযোগিতা করছে সরকারের এই ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার জায়গাটা যদি একটু বলেন, আর বাংলাদেশের জন্য কি ধরনের পরামর্শ তাগিদ আপনার থাকবে ওখান থেকে? জি না, সেটা অনেকাংশে করছে, সর্বাংশে নয়। এগেইন আমি ট্রাম্প কান্ট্রির কথা বলবো, এবং এই দেশের খ্রিস্টান ধর্মভীরু, মুসলমান না, খ্রিস্টান বিরোধী না, খ্রিস্টান ধর্মভীরু যারা, তাদের ভিতরে খুব গোড়া ধর্ম, তারা কিন্তু খুব মানছেন না। ট্রাম্প কান্ট্রিতে ট্রাম্পের সমর্থকরা এখনো পর্যন্ত তেমন একটা মাস্ক করেন না। ইন জেনারেল ওভারওয়েলমিং মেজরিটি মাস্ক করছে। কিন্তু আপনার বাংলাদেশের ব্যাপারে আমার 2-1টা মন্তব্য আছে। এই যে বিদেশ থেকে যে টিকাগুলো উৎপাদনের কথা বলছে, বাংলাদেশ অনেক সময় হাওয়ায় কথা ছেড়েছে। গত বছর এপ্রিল মাসে আমাদের ওয়ালটন বললো তারা ইমিডিয়েটলি ভেন্টিলেটর প্রোডাকশনে যাচ্ছে। গত বছরের এপ্রিল মাসের 17 তারিখে আইএসপিআর এর পক্ষ থেকে বলা হলো মাত্র 2 সপ্তাহের নোটিশে আমাদের মিলিটারি ভেন্টিলেটর একটা বানিয়ে ফেলেছে, এবং তাদেরকে বলা হলে প্রতি সপ্তাহে 1000 করে বানাতে পারবে। তখন থেকে এই পর্যন্ত আপনারা কেউ ফলো করলেন না খবর। এটা কার উপরে নিন্দা করে না যে আপনারা 1000 করে বানাতে পারলেন, বললেন সরকার কেন তাদের কাছে চান না? 1000 করে বানাতে পারলে কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ ওখান থেকে বিদেশ থেকে রপ্তানি করে করতো। তেমনি ভাবে
ওয়ালটন গত বছর এপ্রিল বসছে, তারা প্রোডাকশনে যাচ্ছে। এই 3-4 দিন আগে আমি দেখলাম আবার বলছে আমরা প্রোডাকশন যাচ্ছি। এগুলো অনেক সময় যোগ, ফলে এই যে 2 দেশ থেকে তারা অ্যাপ্রুভ করেছে, এখন ওই 2 দেশের পক্ষ থেকেই বাংলাদেশকে বহু মাস আগে অ্যাপ্রোচ করা হয়েছিল। মিডল ইস্টের কয়েকটা দেশে মানে চীনের যে ভ্যাকসিন, সেগুলো ওদের ওখানে মানে ট্রায়াল ফেজে তারা অংশ নিয়েছে, তারা প্রথম দিকে পেয়েছে। ফলে এইসব ক্ষেত্রে কথা আগ বাড়িয়ে না বলে আমাদের মানে, এবং ভারতের দৃষ্টান্ত থেকে বাংলাদেশের বেশ মানে সতর্ক থাকা উচিত। বাংলাদেশের পোরাস বর্ডার, যেটা আপনি উল্লেখ করেছেন একটু আগে, উনি হেলথ বিশেষজ্ঞ, এই বিশাল বর্ডার দিয়ে যতই আপনি মানে বাতাস আপনি বন্ধ করতে পারবেন না, লোকজনের যাওয়া বন্ধ করতে পারবেন না। ফলে আমাদের দেশে যে আর একটা দুটো ঢেউ এসে সর্বনাশ করে দিয়ে দেবে না বলা মুশকিল। আমরা আশা করব সেটা যেন না হয়, কিন্তু আমাদেরকে এট দি সেম টাইম একদিকে টিকা ইত্যাদির ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে বড় বড় কথা বলি, ভেন্টিলেটর বানানো থেকে অক্সিজেন তো বাতাস থেকে অক্সিজেনকে কনসেন্ট্রেট করা, এগুলা করা, এই 2 চিকিৎসা বিশেষজ্ঞ এখানে আছেন, তারা এটা আরো আলোকপাত করতে পারবেন। এটা ওইটার থেকে কম ইজি। তো আপনারা ভেন্টিলেটর প্রতি সপ্তাহে 1000 বানাতে পারবেন বলছিলেন, তো এটা তো না। পৃথিবীর কোন মিলিটারি ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়নি যে তারা একটা সিঙ্গেল ভেন্টিলেটর বানিয়েছে। আর বাংলাদেশের সৈয়দ মাহমুদুল্লাহ, একটা বিষয় একটু নিয়ে আসি। আপনি তো বাংলাদেশের কথা বলছিলেন যে তৃতীয় ঢেউ আসতে পারে কিনা। সামনে এখন যেটি বড় চ্যালেঞ্জ, সামনে ঈদ আসছে, এবং যেটি সরকার যেটি খবরে যেটি আসছে যে 5 তারিখ পর্যন্ত যে কঠোর বিধিনিষেধ আছে সেটি নাকি আরো বাড়তে পারে। এবং আজকে আপনার ঢাকায় আসলে গণপরিবহন যারা শ্রমিক মালিক তারা আসলে বিক্ষোভ করেছে এবং রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে সামনের ঈদ আসলে কেমন, মানে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জ বলে আপনার মনে হয় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জায়গাটায়? ভয়ঙ্কর ভয়ঙ্কর। এটা যদি হয় এবং জনসাধারণ কিভাবে মানবেন, এবং আমাদের জন্য একজন বিজ্ঞ ডিসকাশনটা একটু আগে বলেছেন ইয়ার কথা, মাস্কের কথা। মাস্ক এমন না যে মাস্ক এই একই মাস্ক যদি বারবার পরা হয়, মাস্কেরও কার্যকরিতা মাস্ক হয়ে যায়, পলিউটেড হয়, মাস্কের ভিতর রোগ জীবাণু। মাস্ক পরার খোলার নিয়ম আছে, কবার ব্যবহার করা যায়, কোন কোন মাস্ক মাল্টিপল টাইম ব্যবহার করা যায়, কোন কোন মাস্ক ধুয়ে পরিষ্কার করা সম্ভব, কোন মাস্ক ডিসকার্ড, এইগুলা। তো বাংলাদেশে যে অর্ডিনারি মাস্ক ব্যবহার করে, এটা মাল্টিপল টাইম ইউজ মাস্ক না। ফলে মাস্ক পরলে কিছুটা, হয়তো মাল্টিপল টাইম ইউজ করলে সম্ভবত কিছুটা প্রোটেকশন দিতে পারে। সেই ব্যাপারে এই পর্যন্ত বাংলাদেশের সরকারের বা হেলথ ডিপার্টমেন্ট গুলোর পক্ষ থেকে মাস্ক যে কতবার ইউজ করা যায়, কোন মাস্ক কি, বা এই ব্যাপারে কোনো গাইডেন্স দেখেনি। ফলে মাস্ক করলেই মানে যানবাহনে তারা রক্ষা পাবেন। এবং এই যে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক এই ঈদ উপলক্ষে যাতায়াত করবেন, এটা একটা ভয়ঙ্কর মানে দুঃস্বপ্নের মতো বাংলাদেশের পক্ষে না আবার অনেক ধন্যবাদ। আমরা খুব আতঙ্কের মধ্যে আছে। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ মালেক। একটু ঈদ সামনে, সেই জায়গাটা কি ধরনের পরামর্শ তাগিদ আপনার থাকবে? বিশেষ করে গণপরিবহনটাই শুধু বন্ধ, যদিও কঠোর বিধিনিষেধ চলছে, সবকিছু অনেকটা স্বাভাবিক। গণপরিবহন শ্রমিক মালিকদের দাবি, তারা আসলে তাদের খুব খারাপ অবস্থা, বিশেষ করে আর্থিক অবস্থা, সে কারণেই তারা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালাতে চায়। কতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো বাংলাদেশের বাস্তবতায়? আগের অভিজ্ঞতা মাথায় নিয়ে যদি একটু বলেন মোহাম্মদ মালিক। জি, ডাক্তার সাহেব যেমনটি বিশ্লেষণ করেছিলেন যে বিজ্ঞান কিন্তু কোনো যুক্তি তর্ক বা অন্য কোনো কিছু করবে না। তো এই যে মহামারী, এটিকে মোকাবেলা করার জন্য বিজ্ঞান সম্মত পদ্ধতি হলো একমাত্র উপায়। তারপরে বাংলাদেশের বাস্তবতা, আমেরিকার বাস্তবতা কিংবা কানাডার বাস্তবতা এক নয়। এখন বাংলাদেশের বাস্তবতাকে সামনে রেখে বিজ্ঞানকে কিভাবে সেটা সমন্বয় করা যায়, বিজ্ঞানকে অনুসরণ করা যায়, সে জিনিসটি নিয়ে ভাবতে হবে। এই ব্যাপারে যেমন গণপরিবহন, এটি অত্যন্ত বাস্তবতা যে দেখেন বাংলাদেশে কিন্তু যদি কাজ না করে তাহলে তার পেটে ভাত আসবে না। তিনি একজন শ্রমিক কি করে বেঁচে থাকে তার কথাটাও চিন্তা করতে হবে। চিন্তা করে এখন তার কর্মসংস্থান বিকল্প কি ব্যবস্থা আছে, তার অন্যান্য সাহায্য সহযোগিতা কিভাবে দেওয়া যায় সেটির যেমন একটু নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঈদ একটি বড় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, এবং বাংলাদেশের মুসলমানরা ঈদকে অত্যন্ত বড় সর্বোচ্চ একটি মানে অনুষ্ঠান হিসেবে দেখে থাকে, ধর্মীয় অনুষ্ঠান হিসেবে। কাজে সেই অবস্থাতেই কিন্তু এই ঈদকে সামনে রেখে কি কি ভাবে আমরা ডিস্টেন্সিং করতে পারি
বা বিজ্ঞানকে অনুসরণ করতে পারি, সেই বিষয়ে যারা নীতি নির্ধারক তাদেরকে ভাবতে হবে, এবং যারা সায়েন্টিস্ট আছেন, পাবলিক হেলথ বিশেষজ্ঞ আছেন, তাদেরকে একটা গাইডলাইন তৈরি করে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইকে সামনে রেখে যেমন যতটুকু সম্ভব সবকিছুকে সচল করতে হবে, আবার সেই সচল করার জন্য যেন বিজ্ঞানের ব্যত্যয় না ঘটে, যাতে মহামারী আরো প্রকট ভাবে দেখা দেয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর শোয়েব সাইদ। যেটি শেষ লাইন সেটি দিয়েই শুরু করি। বলছেন যে সবকিছু সচল যেমন করতে হবে ঈদ উপলক্ষে, একই সঙ্গে মানে করোনা নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় কতটা সম্ভব বলে আপনার মনে হয়? জি জি, ধন্যবাদ। বাংলাদেশের বাস্তবতায় তো আমাদের অনেক কঠিন, আমরা অলরেডি ইতিমধ্যে এগুলো আলোচনা করেছি, বিভিন্ন টকশোতে বলেছি। কিন্তু আপনার কঠিন হলো আমাদেরকে তো শক্তি প্রয়োগ করতে হবে। আমি বারবারই বলেছি যে প্রয়োজনে সেনাবাহিনী দিয়েও শক্তি প্রয়োগ করতে হবে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। এই যে ভারতে এখন দেখবেন যে আমাদের ডাবল মিউটেন্ট, ট্রিপল মিউটেন্ট ভেরিয়েন্ট, এগুলো সব কথা বলা হচ্ছে। আসলে ব্যাপারগুলো কি জানেন? মিউটেন্ট একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি ফটোকপি মেশিনের মতো। আপনি অসংখ্য কপি করবেন, দুই একটি কপি নষ্ট হবে, এবং আসলে ভাইরাস যখন আমাদের শরীরে অ্যাপ্লিকেশন হয় এইভাবে তার মিউটেশন তৈরি হয়। এখন ডাবল মিউটেন্ট, ট্রিপল মিউটেন্ট খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে মিউটেন্টটি কতটুকু ক্ষতিকর, সেটি হচ্ছে আপনার সবচেয়ে বিপজ্জনক। যেমন ধরেন যে আপনার আমাদের ভারতের যে মিউটেন্টে যেটা পাওয়া গেছে সেটির সাথে দক্ষিণ আফ্রিকার মিউটেন্টের একটু মিল আছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু মিল নেই। ধরেন দক্ষিণ আফ্রিকার মিউটেন্টে যেটি আপনার ভ্যাকসিনকে ফাঁকি দেয়, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনকে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, সেটির ক্ষেত্রে গ্লুটামেটের জায়গায় চলে এসেছে লাইসিন। কিন্তু ভারতের এই মিউটেন্টটি কিন্তু লাইসিন আসে নাই, সেটি এসেছে আরেকটি অ্যামিনো অ্যাসিড গ্লুটামিন। ফলে এটাকে কিন্তু এখনো ভ্যাকসিন অফ কনসার্ন ভিওসি বলা হচ্ছে না, বলা হচ্ছে ভ্যাকসিন অফ ইন্টারেস্ট, কারণ এখনো আমাদের কাছে তথ্যপত্র নাই কতটুকু সংক্রামক। কিন্তু ভারতে আমরা বারবারই বলছি যে আমাদের দেশেও এটা চালু হয়ে গেছে যে ভেরিয়েন্ট। কিন্তু আপনি যদি ভারতের পত্রপত্রিকা দেখেন, ভারতের এই যে কিছুদিন আগে তাদের যে ছুটিগুলো গেল, তাদের যে ধর্মীয় উৎসব গেল, তাদের যে নির্বাচনে হয়েছে যে জনসমাগম, আপনি সিরিয়ালি দিয়েছে নির্বাচনটা এখনো চলছে নির্বাচন। জি, না, বিপুল সংখ্যক জনসমাগম, এটা হচ্ছে ভারতের বর্তমান খারাপ পরিস্থিতির প্রধান কারণ। যে কারণটি ব্রাজিলও ঘটেছিল, যে কারণটি আমেরিকাতে ট্রাম্পের আমলে ঘটেছিল, যে কারণটি বাংলাদেশে যে কোনো সময় ঘটতে পারে, রিগার্ডলেস অফ ট্রিপল অর ডাবল মিউটেন্ট। কাজে আমাদের যদি সতর্ক না থেকে ঈদের সময় যদি আমরা সব উন্মুক্ত করে দেই, কন্ট্রোল না করি, এটা খুবই খারাপ পরিস্থিতি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনাকে দিয়ে শেষ করতে চাই। সামনে ঈদ, কি ধরনের চ্যালেঞ্জ? জি জি, ডাক্তার নামাজ হবে, এই সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওনারা কিন্তু একটি বিপজ্জনক পরামর্শ দিয়েছেন, যেটি ঠিক নয়। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল। ঈদ সামনে, কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন, কি ধরনের তাগিদ চিকিৎসক হিসেবে আপনার থাকবে? কারণ মানে ছেড়ে দিলে তো আলটিমেটলি বাস্তবতা কি দাঁড়ায় আপনার খুবই ভালো জানা। জি প্লিজ। জি ধন্যবাদ। আসলে দেখেন, আমি কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছি। ঈদ মানে কিন্তু আনন্দ, আমি তো কোথাও আনন্দ দেখছি না। আমরা মানুষ হিসাবে আসলে অনেক নিম্নে নেমে গেছি, ঠিক আছে? যেমন আমি একটু উদাহরণ দিই, শিক্ষিত মানুষটাই, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের কথাই, বেশি দূর যাওয়া লাগবে না, গভর্নমেন্ট যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাদ দিয়ে দিল, মানে সবাইকে অটো পাস করে দিল, এই শিক্ষিত বাবা মারাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার, কুয়াকাটা সব একসাথে 10 লক্ষ লোক আপনারা জানেন একসাথে আপনার বেড়াতে চলে গেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে যদি একটু শেষ করেন, একেবারে শেষ পর্যায়ে কি ধরনের তাগিদ পরামর্শ থাকবে ঈদ উপলক্ষে? জি, তাগিদ একটাই, আপনার আমাদের কথা সিম্পল। আমরা ওই যে বললাম, সায়েন্স তো কোনো মানবে না। আপনারা যত বেশি মেশামেশি করবেন অত আক্রান্ত বেড়ে যাবে। আমি খুব ভয়ে আছি যে এই ঈদের কারণে যে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ মালেক, ডক্টর শোয়েব সাইদ, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই করোনার পরিস্থিতি বেশ খারাপ যাচ্ছে, আশা করি যারা বাইরে যাবেন মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে আগামী সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।